আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জাপানিজ মিন্নানো নিহঙ্গ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শব্দার্থ নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা শব্দগুলোর বাংলা অর্থ বোঝার চেষ্টা করব, তার পাশাপাশি শব্দগুলোর উচ্চারণ ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। আপনারা যারা নতুন আছেন আপনারা যেন বুঝতে পারেন এবং শুদ্ধ উচ্চারণ শিখতে পারেন, এই জন্য আমি শব্দের উচ্চারণগুলো বাংলায় লিখে আপনাদেরকে পড়াবো। চলেন তাহলে আমরা শুরু করি। দ্বিতীয় অধ্যায় শুরুতে কি লেখা আছে এখানে দেখেন। প্রথম শব্দটা হচ্ছে দাইনিকা। দাইনিকা, এই দাই মানে হচ্ছে ক্রমিক বা সিরিয়াল, আর এই নি মানে হচ্ছে দুই। কা দিয়ে বোঝায় অধ্যায় বা লিসন, যে কোনো একটা বললেই হয়। তাহলে এখানে লেখা আছে দাইনিকা, তাহলে অর্থ হবে লিসন 2, অথবা আমরা বলতে পারি অধ্যায় 2, একটা বললেই হবে। কেমন? যে শীটটা থেকে আমি আপনাদের পড়াচ্ছি দেখেন, এই শীটে উচ্চারণগুলো রোমাজিতে লেখা আছে। রোমাজি মানে হচ্ছে ইংরেজি বর্ণ দিয়ে লেখা আছে। আপনি রোমাজি দেখে হেল্প নিয়ে পড়লেও আশা করি আপনার উচ্চারণগুলো ভুল হবে না। আর এই পিডিএফটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে এই সম্পূর্ণ পিডিএফটা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখেন আমরা দ্বিতীয় শব্দে চলে যাই। আমাদের দ্বিতীয় শব্দটা কি? আমাদের দ্বিতীয় শব্দটা হচ্ছে কোরে। কোরে মানে এটা। আমরা একসাথে তিনটা শব্দ পড়ার চেষ্টা করব। কোরে, এরপরে আছে সোরে, এরপরে আছে আরে। কোরে সোরে আরে। কোরে হচ্ছে এটা, সোরে হচ্ছে ওটা, আরে হচ্ছে ওইটা। করে ব্যবহার করব যখন আমি কথা বলবো এবং যে জিনিসটা বা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা যদি আমার কাছে থাকে তখন আমি ব্যবহার করব করে। যে জিনিসটা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেইটা যদি শ্রোতার কাছে থাকে, মানে যিনি আমার কথা শুনতেছে তার কাছে থাকে, তখন আমরা ব্যবহার করব সরে। আর যদি বক্তা এবং শ্রোতা, যিনি বলতেছেন এবং যিনি শুনতেছেন, দুইজনের কারো কাছেই যদি জিনিসটা না থাকে, দুইজনের কাছ থেকে যদি জিনিসটা দূরে থাকে, তখন আমরা ব্যবহার করব আরে। করে সরে আরে, এই তিনটে শব্দ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ব্যাকরণের মধ্যেও এই করে সরে আরে আছে। তখন আমি আপনাদের ছবির সাথে মিলিয়ে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। তারপরেও এখন আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আসেন, এইটা একটা ব্যক্তি, এইটাও একটা ব্যক্তি। ধরেন এইটা হচ্ছে আমি, আর এইটা হচ্ছে অন্য কেউ, শ্রোতা, যিনি আমার কথা শুনতেছে। এখন আমি একটা বই নিয়ে কথা বলতেছি। এইটা একটা বই, হ্যাঁ। বইটা দেখেন দুইজন ব্যক্তি, ইনি একজন ব্যক্তি, ইনি একজন ব্যক্তি। তো বইটা আমার কাছে আছে। আমি বললাম এই বইটা কি আপনার? এই বইটা কি আপনার? বইটা কার কাছে আছে? আমার কাছে আছে। যেহেতু আমার কাছে আছে, এখানে কিন্তু আমি ব্যবহার করব করি, যেহেতু আমার কাছে আছে। আবার একইভাবে এই বইটা যদি আমার কাছে না থেকে, ধরেন বইটা আছে কার কাছে? যিনি কথা শুনতেছে তার কাছে, তখন কিন্তু আর করে দিয়ে বললে হবে না। তখন আমরা কি দিয়ে বলবো? তখন আমরা বলবো সরে দিয়ে। বক্তার কাছে থাকলে করে, শ্রোতার কাছে থাকলে তখন ব্যবহার করতে হবে সরে। আবার ধরেন এই বইটা আমার কাছেও থাকবে না, যিনি শুনতেছে তার কাছেও থাকবে না, দুইজনের কাছ থেকে একবারে দূরে আছে বইটা। দেখেন এখন আমার কাছ থেকেও দূরে, যিনি কথা শুনতেছে তার কাছ থেকেও দূরে। তখন কিন্তু আমরা করে ব্যবহার করব না, সরেও ব্যবহার করব না। তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব আরে। তাহলে যিনি বলবে, যিনি বক্তা, তার কাছে থাকলে হবে কি? তার কাছে থাকলে হবে করে। যিনি শুনবেন, যিনি শ্রোতা, তার কাছে থাকলে হবে সরে। আর বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকে যদি জিনিসটা বা বিষয়টা দূরে থাকে তখন হবে আরে। এই হচ্ছে করে সরে আরে। আর এটা ব্যবহার করা হবে বস্তুর ক্ষেত্রে, যে কোনো বস্তুর ক্ষেত্রে হবে করে সরে আরে। করে এটা, সরে ওটা, আরে ওইটা। করে সরে আরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে।
পরবর্তীতে তিনটে শব্দ আছে, এই তিনটে শব্দ আমরা একসাথে পড়ার চেষ্টা করব। দেখেন কি লেখা আছে। লেখা আছে কোনো, কোনো, তারপরে আছে শোনো, কোনো শোনো আনো, কোনো শোনো আনো। কোনো অর্থ হচ্ছে এই, শোনো অর্থ ওই, আর আনো অর্থ ওই, মানে একটু দূরে বোঝায়। কোনো শোনো আনো এটা কখন ব্যবহার করব? যখন বক্তার কাছে থাকবে তখন কোনো, যখন শ্রোতার কাছে থাকবে তখন হচ্ছে শোনো, আর বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকেই যখন দূরে থাকবে তখন ব্যবহার করব আনো। করে সরে আরে এটার অর্থ ছিল এটা, ওটা, ওইটা। আর কোনো শোনো আনো এটার অর্থ হবে এই, ওই, ওই। আমরা দেখেছি করে সরে আরে এটা শুধু বস্তুর ক্ষেত্রে বসে, আর এই কোনো শোনো আনো এইটা ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে এবং বস্তুর ক্ষেত্রেও বসতে পারে, উভয়ের ক্ষেত্রে বসবে। করে সরে আরে শুধু বস্তুর ক্ষেত্রে, আর কোনো শোনো আনো এইটা ব্যক্তির ক্ষেত্রেও হবে, বস্তুর ক্ষেত্রেও হবে। আরেকটা পার্থক্য আছে এখানে। এই কোনো শোনো আনো এইটা হচ্ছে পোলাইট ফর্ম, এই করে সরে আরে ওইটার পোলাইট ফর্ম হচ্ছে কোনো শোনো আনো। মানে এই কোনো শোনো আনো এটা হচ্ছে একটু ভদ্র রূপ, মানে সম্মান দিয়ে বলার জন্য এইটা ব্যবহার করা যায়। তাহলে এই ছিল করে সরে আরে কোনো শোনো আনো। আমরা দেখলাম যদি বক্তার কাছে থাকে তাহলে হবে করে, যদি শ্রোতার কাছে থাকে তাহলে হবে সরে, আর বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকে দূরে থাকলে তখন হবে আরে। একইভাবে আপনি যখন কথা বলবেন তখন আপনি বলতে পারেন কোনো, যিনি শ্রোতা তার কাছে যদি জিনিসটা বা বিষয়টা থাকে তখন বলতে পারেন শোনো, এবং বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকেই যদি দূরে থাকে তখন আপনি বলতে পারেন আনো। ব্যবহার করার নিয়ম একই, পার্থক্য কি? করে সরে আরে এটা বস্তুর ক্ষেত্রে বসে, কোনো শোনো আনো এটা ব্যক্তির ক্ষেত্রেও বসে, বস্তুর ক্ষেত্রেও বসে। আর কোনো শোনো আনো এইটা পোলাইট ফর্ম, মানে একটু ভদ্ররূপ। এই হচ্ছে করে সরে আরে কোনো শোনো আনো, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। দেখেন আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে হন। হন, হন অর্থ বই। তারপরে হচ্ছে জিশো, জিশো, জিশো অর্থ হচ্ছে ডিকশনারি, বা বাংলায় বললে বলা যায় অভিধান। তারপর হচ্ছে ঝা, ছোট সু আছে, ছোট সু উচ্চারিত হবে না, পরের বর্ণটা ডবল উচ্চারণ হবে, তাহলে এটার উচ্চারণ হবে ঝাঁসি। ঝাঁসি অর্থ হচ্ছে ম্যাগাজিন। তারপর লেখা আছে দেখেন শিন বুন, শিন বুন, কিন্তু উচ্চারণটা শিন বুন হবে না, হবে শিম বুন। কি হবে? শিম বুন। শিম বুন মানে পত্রিকা বা নিউজ পেপার। কেন শিম বুন হবে? দেখেন এই যে আমাদের বর্ণ এটা হচ্ছে ন, ন এর পরে যদি বিএমপি মানে বা লাইন, যেটাকে আমরা বলতে পারি বা বি বু বে বো, এরপর হচ্ছে মা লাইন মা মি মু মে মো, তারপর হচ্ছে পা লাইন পা পি পু পে পো থাকে। প্রথমে ন থাকতে হবে, নয়ের পরে বিএমপি লাইনের কোনো বর্ণ যদি থাকে তখন ওই নয়ের উচ্চারণটা হবে ময়ের মতো। এখানে সেই ঘটনাটাই ঘটছে। দেখেন এই যে নয়ের পরে বু আছে, মানে বা লাইনের বর্ণ আছে, এই জন্য ন ম হয়ে গেছে। তো শিনবুন না, এটার উচ্চারণ হবে শিমবুন। তারপরে আছে নো তো, নো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টেনে বলতে হবে, হ্যাঁ, আরবির মতো একালিপ টেনে বলতে হবে, নো তো নোটবুক। তারপরে আছে তে চো, তে, এরপর হচ্ছে চো, উটা কিন্তু উচ্চারণ হবে না, একটা নিয়ম আছে, যদি ও ধ্বনির পরে উ আসে তাহলে উ উচ্চারণ হয় না। এখানে কিন্তু এই যে এটা হচ্ছে ও ধ্বনি, হ্যাঁ, এই যে চি, ইও, চি এর সাথে আছে ইও, হবে চো, হ্যাঁ, তাহলে এখানে চো ও ধ্বনি আছে, এরপর উ আছে, উচ্চারণ হবে না। তে চো, তে চো হচ্ছে পকেট নোটবুক, নোটবুকের ছোট্ট ভার্সন আর কি। তারপর দেখেন আমাদের পরের শব্দটা হচ্ছে মেই শি, মেইশি ভিজিটিং কার্ড, বা এটাকে আমরা বিজনেস কার্ডও বলতে পারি।
তারপর আছে কা দো, এখানেও কিন্তু টেনে বলতে হবে কা দো, কা দো মানে হচ্ছে কাঠ। তারপরে আছে তে রে হন, তেরে হন কা দো, তেরে হন কা দো মানে হচ্ছে টেলিফোন কার্ড। তারপরে আছে এমপিৎসু, এম পিৎসু, এমপিৎসু অর্থ হচ্ছে পেন্সিল। এখানেও দেখেন ওই নয়ের পরে পি আছে, হ্যাঁ, মানে পা লাইনের বর্ণ আছে, এই জন্য এনপিৎসু না হয়ে এটা কিন্তু হবে এমপিৎসু। কেমন? তারপরে লেখা আছে বো রু পেন, বরু পেন, বরু পেন মানে বল পেন, বল পয়েন্ট কলমকে বোঝায়। বরু পেন আমরা সহজে পড়তে পারি বল পেন। তারপরে লেখা আছে সা পু পেন শিরু, সাপু পেন শিরু, এটাকে শার্প পেন্সিল বলা যায় বা মেকানিক্যাল পেন্সিলও বলে অনেকে। এটা এক ধরনের পেন্সিল, দেখতে অনেকটা কলমের মতো। কেমন? পরের শব্দ হচ্ছে কাগি, কাগি অর্থ হচ্ছে চাবি। তারপর আছে তো কে, তো কে একটু টেনে বলতে হবে, ই উচ্চারণ হবে না। এ ধ্বনির পরে ই থাকলে তখন আর ইটা উচ্চারণ হয় না। তারপরে হচ্ছে কাসা, কিন্তু উচ্চারণটা আমরা অনেকটা ক্ষয়ের মতো করব, আমরা এটাকে উচ্চারণ করব খাসা। আমি আপনাদের বলেছিলাম কা লাইন কা কি কু কে কো, এটা শব্দের শুরুতে থাকলে ক্ষয়ের মতো বলতে হয় খাসা, খাসা মানে ছাতা। এখানে এই যে কাগি না বলে এটাকে আমরা বলতে পারি খাগি, ক্ষয়ের মতো। কা দিয়ে পড়লেও ভুল হবে না, বাট কা লাইন শব্দের শুরুতে থাকলে জাপানিজরা ওটাকে ক্ষয়ের মতো উচ্চারণ করে। তাহলে আমরা কাগি না বলে এটাকে উচ্চারণ করব খাগি, কাসা না বলে এটাকে আমরা বলবো খাসা, মানে হচ্ছে ছাতা। তারপর লেখা আছে কাবান, তো আমরা এটাকে ক্ষয়ের মতো উচ্চারণ করব, কাবান না পড়ে এটাকে আমরা পড়ব খাবান, খাবান মানে হচ্ছে ব্যাগ। আমাদের পরের শব্দ হচ্ছে দেখেন কা সে, এই ছোট সু আছে উচ্চারণ হবে না, পরের বর্ণটা ডবল উচ্চারণ হবে, তাহলে কাছে তো তে পু, এখানে টেনে বলতে হবে একটু, কাছের তো তেপু, ক্যাসেট টেপ। এইটা অনেক আগে ছিল, এখন সাধারণত দেখা যায় না। টেপ রেকর্ডারের ভিতরে এই ক্যাসেট দিয়ে বিভিন্ন গান টান বাজানো হইতো, অনেক আগে ছিল আর কি। তো যাই হোক, এটা ইংরেজি শব্দ, এই জন্য কাছাকাছি এমনিতেই মনে থাকবে, কাসেট তো তেপু মানে ক্যাসেট টেপ। এরপরে আছে তে পু রে কো রেকো দা, তেপু মানে টেপ, রেকো দা মানে হচ্ছে রেকর্ডার, তেপু রেকো দা অর্থ হচ্ছে টেপ রেকর্ডার। এই টেপ রেকর্ডারের ভিতরে এই ক্যাসেট দিয়ে তারপর বাজানো হইতো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। পরবর্তী শব্দটা হচ্ছে তে রে বি, তে রে বি, তেরেবি টেলিভিশন, ইংরেজি শব্দ, কাছাকাছি উচ্চারণ, এমনিতেই বোঝা যায়। তারপরে হচ্ছে রা জি ও, রাজিও রেডিও। তারপরে আছে কা মে রা, কামেরা অর্থ হচ্ছে ক্যামেরা। তারপরে আছে দেখেন কোন পিও, কোন পিওতা, কোন পিওতা অর্থ হচ্ছে কম্পিউটার। এরপরে আছে কুরুমা, কুরুমা, কুরুমা অর্থ গাড়ি বা এটা দিয়ে যানবাহনও বোঝায়। এরপরে তসু আছে দেখেন, তসু শুরুতে থাকলে আমরা এটাকে শুধু সু পড়ব, তাহলে উচ্চারণ হবে সু কু এ, সুকুয়ে, সুকুয়ে অর্থ ডেস্ক বা টেবিল। এরপর আছে ইসু, ইসু অর্থ হচ্ছে চেয়ার,
সুকু এ ডেস্ক, ইসু চেয়ার। এরপরে আছে চো কো রেতো, চোকোরেতো মানে হচ্ছে চকলেট। এগুলো সব ইংরেজি শব্দ, সহজেই মনে রাখতে পারবেন। তারপরে আছে কো হি, কো হি, কো হি টেনে বলতে হবে। হ্যাঁ, এই যে হাইফেনগুলো দিয়ে বোঝাচ্ছে যে টেনে বলতে হবে কোহি। কোহি মানে হচ্ছে কফি। এরপর হচ্ছে ও মিয়াগে, ও মিয়াগে। ও মিয়াগে মানে হচ্ছে উপহার বা স্মারক। সাধারণত ছোট ছোট উপহারকে ও মিয়াগে বলা হয়। যেমন আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, সেখান থেকে ছোট কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে আসলেন। কক্সবাজার গেলেন, শামুকের ঝিনুকের অনেক উপহার পাওয়া যায়, ছোট ছোট উপহার কিনে নিয়ে আসলেন, ওইটা হচ্ছে ও মিয়াগে। এখানে দেখেন এই ওটা ব্যবহার করা হয় সম্মানার্থে। ওটা ব্র্যাকেটের ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে আছে, এটা দিয়ে আমরা বুঝতেছি যে এই ওটা পড়লেও হয় না পড়লেও হয়। ও ব্যবহার করা হয়েছে এখানে সম্মানার্থে, মূল শব্দ মিয়াগে। যেহেতু এখানে ও আছে, আমরা ও সহই পড়ব। ও মিয়াগে উপহার বা স্মারক। তারপরে হচ্ছে গো, গো হচ্ছে ভাষা, যে কোনো দেশের ভাষা। যেমন এখানে আছে এই গো, এই গো, এই গো ইংরেজি ভাষা। নিহন, নিহন মানে জাপান, তাহলে নিহন গো জাপানি ভাষা। আর এখানে অ্যাকচুয়ালি নিহন গো থাকবে না, হয়ে যাবে নিহঙ্গ, নিহঙ্গ। নয়ের পরে, নয়ের পরে কা লাইন অথবা গা লাইনের কোনো বর্ণ থাকলে তখন নয়ের উচ্চারণটা অং হয়। এখানে দেখেন এই যে ন আছে, নয়ের পরে এখানে গা লাইনের একটা বর্ণ আছে, এই জন্য নয়ের উচ্চারণটা অং হয়ে যাবে। তাহলে এটাকে আমরা নিহঙ্গো বলবো না, এটার উচ্চারণ হবে নিহঙ্গো, জাপানি ভাষা। এরপর আছে নান, নান, নান হচ্ছে কি। এর পরের শব্দ হচ্ছে সৌ, কিন্তু এখানে উটা উচ্চারণ হবে না, কেন আমরা জানি। ও ধ্বনির পর উ থাকলে উ উচ্চারণ হয় না, তাহলে এটার উচ্চারণ হবে কি সো। সো মানে হচ্ছে তাই অথবা হ্যাঁ, সো তাই অথবা হ্যাঁ। যেমন আমি জিজ্ঞেস করলাম যে এই বইটা কি আপনার, আপনি বললেন হ্যাঁ, তো সেখানে বলতে পারবেন সো। আবার আমি আপনাকে বললাম ওই ব্যক্তি হয় শিক্ষক, আপনি আমাকে বললেন ও তাই, ওই ব্যক্তি শিক্ষক, ও তাই, এইভাবে বলা যায়। তাহলে সো, সো হচ্ছে তাই অথবা হ্যাঁ, দুইটাই হতে পারে। আমাদের পরবর্তী শব্দটা কি? আমাদের পরবর্তী শব্দ হচ্ছে আ নো, আনো। এখানে উটা উচ্চারণ হবে না, আনো, আনো। এটার বাংলা অর্থ ইয়ে, অথবা বলা যায় এই যে, এই যে বলা যায়। হ্যাঁ, আনো এটার বাংলা অর্থ অথবা এই যে, এই দুইটা পড়েন, দুইটা পড়লেই হবে। যেমন বাংলায় উদাহরণ দিই, বাংলা বুঝলে আপনি জাপানিজ এমনিতেই বুঝবেন। হ্যাঁ, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আনোটা ব্যবহার করা হয়, তখন এটার অর্থ হয় এই যে। যেমন আমি বললাম এই যে বাজারটা কোন দিকে, বলতে পারেন, মানে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে শুনছেন, তখন আমরা ব্যবহার করব আনো। আবার আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার শখ কী, আপনার শখ কি, আপনি একটু ভেবে তারপর বললেন বই পড়া, মানে আপনি একটু ভেবে উত্তর দিলেন, একটু দ্বিধা দ্বন্দ্বে ছিলেন। হ্যাঁ, একটু ভেবে উত্তর দিলেন। আপনার শখ কি, আপনি বললেন বই পড়া, এই যে একটু ভেবে উত্তর দিলেন, তো আমরা বাংলায় বলি সেখানে আমরা বলবো আনো। আর এই যে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই আনোটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আনো এটা দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায়, মানে ভেবে কথা বলার জন্য দ্বিধাদ্বন্দ্বে থাকলে, অথবা কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা যায় আনো। তারপর লেখা আছে, দেখেন লেখা আছে এৎস, কিন্তু
এই তো সু, এটা তো ছোট সু, ছোট সু উচ্চারণ হয় না, এই জন্য এটার উচ্চারণ হবে এ। এ এটার বাংলা অর্থ এ বলা যায়, অথবা বলা যায় কি। এটার অর্থ এ বলা যায়, এ অথবা কি। শুধু এ না, একটু প্রেশার দিয়ে এ অথবা কি। কোন ক্ষেত্রে ব্যবহার হবে? যদি আমি আপনাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, এটা ব্যবহার করা হয় সাধারণত অপ্রত্যাশিত অপ্রত্যাশিত কোনো বিষয় শুনলে তখন ব্যবহার করা হয় এ। যেমন আপনারা দুইজন বন্ধু কথা বলতেছেন, এখন আপনি বলতেছেন আগামীকাল পরীক্ষা। আপনি বলছেন আগামীকাল পরীক্ষা, আপনার বন্ধু জানতো না আগামীকাল পরীক্ষা, তখন সে বলবে কি আগামীকাল পরীক্ষা, মানে এটা তার কাছে কি ছিল? অপ্রত্যাশিত ছিল। কি আগামীকাল পরীক্ষা, সে তো জানতোই না। আবার আপনার বন্ধু এসে আপনাকে বলল আমি বিয়ে করেছি, আপনি আগে জানতেন না যে সে বিয়ে করছে, আপনি বললেন কি বিয়ে করেছো, বা আপনি বললেন বিয়ে করেছো। অপ্রত্যাশিত কোনো বিষয়ের রিয়াকশনে তখন ব্যবহার করা হয় এর অর্থ এ অথবা কি বলা যায়। সাধারণত কি ওইটাই বেশি আসে অর্থ হিসাবে। যাই হোক, আমাদের পরের শব্দ হচ্ছে দেখেন দো, ও ধ্বনির পর উ আছে, উচ্চারণ হবে না, দোজ। তাহলে কি হবে? দোজ। দোজ দোজ এটার অর্থ হবে নিন অথবা দয়া করে। কাউকে সাধারণত কোনো কিছু দেওয়ার সময় ব্যবহার করতে হয় দোজ। যেমন আপনি কাউকে একটা চা দিয়ে বললেন দোজ, নিন। উনি যদি সেইটা নিয়ে উনি আবার বলবে দোমো। দোমো মানে ধন্যবাদ, শর্ট করে বললে। তো এই দোজো এটার উত্তর শর্ট করে বলা যায় দোমো। তো দেখেন দোজো নিন, অথবা এটার আর একটা অর্থ হয় দয়া করে, বা ইংলিশে বললে বলা যায় প্লিজ। যেমন আমি আপনাকে বললাম প্লিজ বসুন, দয়া করে বসুন, তখন এই দোজোটা ব্যবহার হবে। দয়া করে ভিতরে আসুন, দয়া করে লিখুন। এই যে দয়া করে বা ইংলিশে বললে প্লিজ, সেইটাও এই দোজো দিয়ে বোঝানো হয়। পরের শব্দটা দেখেন, পরেরটা শব্দ বললে ভুল হবে, এটা ছোট্ট একটা বাক্যের মতো। এখানে লেখা আছে দেখেন দোমো, দোমো আরিগাতো, দোমো আরিগাতো। এখানে উটো উচ্চারণ হবে না, গো যাই মাস। দোমো আরিগাতো গো যাই মাস। এই যে সুটা শেষে আছে, এই জন্য শুধু সয়ের মতো উচ্চারণ হবে। তাহলে দোমো আরিগাতো গো যাই মাস। আপনি আমাকে চা দিলেন, দেওয়ার সময় বললেন দোজো মানে নিন। আমি নিয়ে আমি সহজে বলতে পারি দোমো ধন্যবাদ। সেইভাবে না বলে আমি এই পুরো বাক্যটা বলতে পারি দোমো আরিগাতো গোজাইমাস, অর্থ হবে অসংখ্য ধন্যবাদ। তাহলে দোজো এটার উত্তরে বলা যায় দোমো, অথবা বলা যায় দোমো আরিগাতো গোজাইমাস। তারপর আছে দেখেন সো দেস্কা। সো উ উচ্চারণ হবে না, ও এর পরে উ থাকলে উচ্চারণ হয় না। এরপর আছে দেস্কা, সো দেস্কা। সো দেস্কা অর্থ হচ্ছে তাই নাকি অথবা ঠিক আছে, দুইটাই হয়। উপরে ছিল দেখেন সো, শুধু সো ছিল। সো হচ্ছে তাই অথবা হ্যাঁ। আর এখন কিন্তু আমরা পড়তেছি সো দেস্কা। সো দেস্কা এটার অর্থ আমরা পড়তেছি তাই নাকি বা ঠিক আছে। সো তাই অথবা হ্যাঁ অর্থে বসে। আর সো দেস্কা এটা তাই নাকি অথবা ঠিক আছে এই অর্থে বসে। যেমন আমি আপনাকে বললাম আমি আগামীকাল জাপানে যাচ্ছি, আপনি বললেন তাই নাকি, তখন আপনি বলবেন সো দেস্কা, তাই নাকি। আমি আপনাকে বললাম আগামীকাল 5টায় আপনার ক্লাস আছে, আপনি আমাকে বললেন ঠিক আছে স্যার, ঠিক আছে। এই যে বললেন ঠিক আছে, তখন আপনি বলতে পারেন সো দেস্কা। তো সো দেস্কা এটার অর্থ হয় তাই নাকি অথবা ঠিক আছে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে গাই মাস। চিগাই মাস। চিগাই মাস অর্থ হচ্ছে ভুল বা সঠিক না। তারপর হচ্ছে আহ।
আ এটার অর্থ যদি করি আমরা বাংলায় তাহলে হয় ওহ। আ জাপানিজ হচ্ছে আ, বাংলা অর্থ করলে এটার অর্থ হয় ও। এটা সাধারণত ব্যবহার করা হয় হঠাৎ কোনো কিছু মনে পড়লে, হঠাৎ কিছু মনে পড়লে সেই ক্ষেত্রে বা তখন কিছু হঠাৎ কিছু মনে পড়লে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, অথবা কোনো কিছুতে আশ্চর্য হলে বা অবাক হলেও এই আ এটা ব্যবহার করা হয়। যেমন আপনি ক্লাসরুমে বই ফেলে যাচ্ছেন, চলে যাচ্ছে, তো আমি বইটা এনে আপনাকে বললাম এই বইটা কি আপনার? তা আপনি তো ফেলে গেছেন বই, আপনার মনে ছিল না, দেখে আপনার মনে পড়ছে, এখন বললেন আমি যখন বলছি এই বইটা কি আপনার, আপনি বললেন ওহ হ্যাঁ আমার। তার মানে কি আপনি ভুলে গেছিলেন, হঠাৎ বই দেখে আপনার মনে পড়ছে যে এই বইটা আপনার। আমি জিজ্ঞেস করছি এই বইটা আপনার, আপনি বললেন ওহ এই বইটা আমার। তো তখন আমরা ব্যবহার করতে পারি আ, বাংলা অর্থ হবে ও। আবার ধরেন আপনার ক্লাস ছিল 9টায়, কিন্তু আপনি 9টায় ঘুম থেকে উঠলেন না, আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে 10টা বেজে গেছে। তো যেহেতু 10টা বেজে গেছে আপনি তো একটু শকড হয়ে গেছেন। হ্যাঁ, তখন আপনি বললেন ওহ 10টা বেজে গেছে, আমার তো ক্লাস মিস হয়ে গেছে। 10টা বেজে গেছে, আমার তো ক্লাস মিস হয়ে গেছে। আপনি আশ্চর্য হয়েছেন, মানে একটু শকড হয়েছেন আর কি। এই হচ্ছে আহ, যেটা বাংলা অর্থ হবে ও, ব্যবহার করা হয় সাধারণত হঠাৎ কিছু মনে পড়লে বা কোনো কিছুতে একটু শকড হলে বা আশ্চর্য হলে। আমাদের পরবর্তী শব্দ, পরের বাক্যটা হচ্ছে করে কারা, করে কারা, করে কারা পরের বাক্যটা খেয়াল করেন, করে কারা, করে কারা ওসে ওয়ানি, ওসে ওয়ানি নারিমাস। করে কারা ওসে ওয়ানি নারিমাস, এই করে কারা অর্থ হয় এখন থেকে, আর এই ওসে ওয়া এটার অর্থ হচ্ছে সাহায্য বা সহযোগিতা। করে কারা ওসে ওয়ানি নারিমাস একত্রে এটার অর্থ হবে এখন থেকে আপনার সাহায্য কামনা করি। সাধারণত ভবিষ্যতের সহযোগিতার জন্য অ্যাডভান্স কৃতজ্ঞতা জানানোর জন্য এই বাক্যটা ব্যবহার করে। মানে আপনি চিন্তা করেন যে জাপানিজরা তাহলে কতটুকু নম্র এবং ভদ্র, ভবিষ্যতে আপনি কাউকে সাহায্য করতে পারেন, এই জন্য সে আগেই আপনাকে ভবিষ্যতের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানাতে এই বাক্যটা ব্যবহার করবে। করে কারাও ওসেওয়ানি নারিমাস, এখন থেকে আপনার সাহায্য কামনা করি। তো যদি এই বাক্যটা আপনাকে বলে তাহলে এই বাক্যের উত্তরে কি বলতে হবে দেখেন, এই বাক্যের উত্তরে বলতে হবে কোচিরা কোসো, কোচিরা, কোচিরা কোসো, কোচিরা কোসো দোজো, দোজো ইয়োরোশিকু, ইয়োরো, দোজো ইয়োরোশিকু, দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, ওনেগাইশিমাস। তাহলে বাক্যটা হচ্ছে কোচিরা কোসো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস। কোচিরা কোসো মানেই হচ্ছে এই দিক থেকে, বাট সেই অর্থে এখানে বসবে না বা ব্যবহার হবে না। দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস এই বাক্যটা আমরা এর আগেও কিন্তু পড়েছিলাম, তখন এটার অর্থ ছিল আমিও পরিচিত হয়ে খুশি হলাম, কিন্তু এখানে সেই অর্থে ব্যবহার হবে না। এখানে কোচিরা কোসো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস এটার অর্থ হবে আমিও আপনার সাহায্য কামনা করি। প্রথম ব্যক্তি যেহেতু আপনাকে বলছে কোরেকারা ওসেওয়ানি নারিমাস, অর্থ হচ্ছে এখন থেকে আপনার সাহায্য কামনা করি, এই কথার উত্তরে আপনি বলবেন কোচিরা কোসো দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, আমিও আপনার সাহায্য কামনা করি। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের শব্দগুলো। আমি যেই শীটটা থেকে
যেই পিডিএফটা থেকে আপনাদের পড়ালাম এই পিডিএফটা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি শেয়ার করে দিব। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের গ্রামার নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ের মতো আমরা রেনসু মন্দাই সব ধীরে ধীরে সমাধান করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।